আমি অরিন্দম ব্যানার্জি, ফিজিও। আজকে আপনাদের কাছে এসছি আপনাদেরকে অস্টিও আর্থ্রাইটিস অর্থাৎ বয়সজনিত কারণে হাঁটুর যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর কিছু সমাধান বাড়িতে কিভাবে নিজেকে মেনটেন করবেন সেই বিষয়ে কিছু আলোচনা করব। মেইনলি যাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অর্থাৎ অর্থোপেডিক ডক্টরের কনসালটেশন নেওয়ার পরে ডাক্তার আপনাদেরকে রেকমেন্ড করেছে সার্জারি এবং সার্জারি ম্যান্ডেটারি অর্থাৎ অপরিহার্য করতেই হবে। এই মুহূর্তে যারা সার্জারি করতে পারছেন না কিন্তু অত্যন্ত ব্যথার কারণে যাদের মুভমেন্ট অর্থাৎ চলাচল অনেকটা কমে গেছে বা রেস্ট্রিক্টেড, তারা কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কিভাবে বাড়িতে নিজেকে মেনটেন করবেন এবং নিজের সেবা নিজেই কিভাবে করতে পারবেন সেটা দেখাবো আজকে। এবং তার সাথে আমার প্রচেষ্টা থাকবে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে থাকুন, সঙ্গে অল্টারনেটিভ মেডিসিন অর্থাৎ সাহায্যকারী ট্রিটমেন্টের জন্য আপনার নিকটবর্তী কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শও নিন অবশ্যই। আমি ফিজিও হিসেবে এইটা আপনাদের কাছে অনুরোধ করব, সঙ্গে কিছু ফিজিওথেরাপি নতুন পদ্ধতি এবং কিছু ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা উপশম পেতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরবো। আমার কাছে একজন পেশেন্ট আছে, সেই পেশেন্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেশেন্টের কন্ডিশন নিয়ে। এনার ক্ষেত্রে ইনি বিগত কয়েক বছর ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন। দুটো হাঁটুতেই আর্থ্রাইটিসের কারণে দেখুন একটা ফুলে থাকা অর্থাৎ এটাকে বলে সোয়েলিং, এই সোয়েলিং আছে কিন্তু এর সাথে পেন সোয়েলিং আছে, কিন্তু এর টাচ করলে এটাকে স্পর্শ করলে এখানে নর্মাল যে বডি টেম্পারেচার অর্থাৎ সাধারণ বডি যে টেম্পারেচার সেই টেম্পারেচার আছে, অর্থাৎ সোয়েলিং এবং পেন আছে, ইনফ্লামেশন নেই। ইনফ্লামেশন অর্থাৎ সঙ্গে আর কিছু কন্ডিশন যুক্ত থাকে। এই ক্ষেত্রে উনি আমাদের কাছে এসেছেন, ওনাকেও রেকমেন্ড করা হয়েছে সার্জারির জন্য, এই মুহূর্তে করতে পারছেন না বেশ কিছুদিন ধরে, তাই জন্য আমাদের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন এবং তাতে তুলনামূলক ভালো আছেন এবং নর্মাল চলাচলে কিছুটা ফিরে আসতে পেরেছে। ভালো করে সেই বিষয়টাকে বুঝুন। আজকে আপনাদেরকে দেখাবো বাড়িতে শেক নেওয়ার ক্ষেত্রে কি কি উপকারিতা আছে এবং এই শেক কিভাবে আপনারা নেবেন সেটা বোঝাবো। যদি আপনাদের প্রত্যেকের সমস্যা হাঁটুর থাকে, সবার আগে খেয়াল করবেন যে হাঁটুতে কতটা সোয়েলিং আছে অর্থাৎ ফোলা আছে, এবং এই ফোলাটা স্পর্শ করে যদি দেখেন অত্যন্ত নর্মাল বডি টেম্পারেচার থেকে বেশি গরম বা একটু রেডনেস আছে বা পিঙ্ক কালার আছে, সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন শুরুর দিকে কয়েকটা দিন 3 থেকে 5 দিন অথবা 7 দিন পর্যন্ত এখানে একটুখানি দিনে 2 বার করে আইসিং অর্থাৎ আইস কম্প্রেস করবেন। তার কারণ এই ফুলে থাকা এবং তার সাথে সাথে গরম থাকার উপরে আপনারা অনেকে ভুল করে গরম শেক দিয়ে দেন। গরম শেক একদমই দেবেন না, কারণ অলরেডি যদি কোথাও একটা ইনফ্লামেশন থাকে অর্থাৎ ফোলার সাথে সাথে জায়গাটা গরম থাকে, তার উপর যদি আবার গরম শেক দেয় সেই ক্ষেত্রে উপকারিতাটা অনেকটা কম হবে, কোনো ক্ষেত্রে ব্যথা বেড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই গরম শেক দিয়ে শুরু করবেন না, প্রথমে আইস দেবেন। প্রথম 3 থেকে 5 দিন অবশ্যই দেবেন। এই আইস দেওয়ার ক্ষেত্রে আইস প্যাক ইউজ করতে পারেন। আর আমি পেশেন্টদেরকে নরমালি বলি বাড়িতে ফ্রিজে নরমাল বরফ জমান, সেই বরফের টুকরো একটা পলিথিনের মধ্যে নিয়ে সেই পলিথিনটার মুখটা বেঁধে সেই পলিথিন দিয়ে শেক দেওয়ার চেষ্টা করবেন। তাতে বরফের ঠান্ডাটা অনেকক্ষণ থাকে, আইস প্যাকে ঠান্ডাটা কিছুক্ষণ পরে কমতে থাকে। তাই জন্য কনস্ট্যান্ট একটা টেম্পারেচার অর্থাৎ কোল্ড মেনটেন হবে বরফের ক্ষেত্রে। এবং দুটো পায়ের ক্ষেত্রে বা যাদের এক একটা পা এফেক্টেড অর্থাৎ ব্যথা আছে, প্রত্যেকটা পায়ে 5 থেকে 8 মিনিট শেক দেবেন, তার বেশি দেবেন না। শেকটা পায়ের সারাউন্ডিং অর্থাৎ এই নি অর্থাৎ এই হাঁটুর চারদিকে দেবেন, একটু ওপরের অংশটাতে দেবেন আর পারলে পিছনের অংশে একটুখানি পাটা ভাঁজ করে দেবেন। সব মিলিয়ে পুরো অংশটাতে 8 মিনিট দেবেন। দুটো পায়ের ক্ষেত্রে কিছুক্ষণ এখানে শেক দিলেন, কিছুক্ষণ ওখানে অল্টারনেট পায়ে দিলেন, এভাবে দুটো পায়ে মোট 15 মিনিট পর্যন্ত শেক দেওয়ার চেষ্টা করবেন। এটা আইস কম্প্রেশনের ক্ষেত্রে যেটা আমি দেখালাম না বাড়িতে করবেন। যেটা নতুন জিনিস আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে যারা গরম শেক নেবেন। গরম কখন নেবেন? 5 থেকে 7 দিনে যখন এই ব্যথাটা কিছুটা কমলো অর্থাৎ সোয়েলিং অর্থাৎ ফোলা ব্যাপারটা আছে কিন্তু গরম যে অনুভূতিটা সেটা কিছুটা কম, তখন এই ক্ষেত্রে গরম শেক নেওয়া শুরু করবেন। আর যাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই গরম শেক ডাইরেক্ট শুরু করতে পারেন অর্থাৎ খুব বেশি পায়ে ফোলা নেই, হালকা ফোলা কিন্তু মুভমেন্টটা বাড়াতে হবে, সেক্ষেত্রে বাড়িতে নরমালি আপনার যে ড্রাই শেক নেন অর্থাৎ কোনো শুকনো শেক অর্থাৎ হট ব্যাগ দিয়ে শেক নেওয়া অথবা ইলেকট্রিক্যাল হট প্যাড দিয়ে, তার জায়গায় সাবস্টিটিউট শেক আপনাদেরকে আজকে আমরা হট ওয়াটার ময়েস্ট শেক শেখাবো।
বাড়িতে কিভাবে নেবেন এবং তার উপকারিতা একটাই, ময়েস শেক নিলে সারাউন্ডিং যে মাসেলগুলো আছে ডিহাইড্রেটেড হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অনেকটা বেশি এফেক্টিভ হয়। সেই শেকটা আজকে আমরা নামাবো, কি করে নেবেন সেটা আপনাদেরকে প্রথম দেখাচ্ছি। কিছুটা গরম জল হট কেটলে করে নিতে পারেন অথবা গরম জল আলাদা করে রেডি করে নিতে পারেন। মোটামুটি একটা বয়েলিং টেম্পারেচার ওয়াটারই আমি নিলাম। দেখুন এই গরম জলটা অ্যাড অন করলাম, নিলাম, তার সাথে এর সাথে কিছুটা গ্লিসারিন যোগ করলাম আর সঙ্গে অল্প একটু সল্ট। আপনি বাড়িতে যে নর্মাল সল্ট অর্থাৎ নুন যে খাবারে খান সেই নুনই অ্যাড করবেন অল্প পরিমাণে এই জলটার মধ্যে। নুন অর্থাৎ সল্টের মধ্যে একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, অর্থাৎ যে সোয়েলিং বা ফোলা সেই কমানো এবং তার সাথে সাথে ব্যথার উপশমে খুব কাজে লাগে। এই জিনিসটাকে অ্যাড করলাম। গ্লিসারিনটা অ্যাড করার একটা বড় কারণ, আমি যে ময়েস্ট ওয়াটার দিয়ে থেরাপিটা করব তাতে স্কিন ড্রাইনেস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একটা ছোট টাওয়েল নিলাম, টাওয়েলটাকে দুটো ভাঁজ করলাম। পেশেন্ট নিজেও করতে পারে, আমার পেশেন্টরা করে এবং আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দুটো মাথাকে এরকম ভাবে ধরবেন, ধরে জাস্ট মাঝখানটাকে চোবাবেন। চোবালে কি হবে, এই মাঝের পার্টটা ময়েস্ট হয়ে গেল। এটাকে ভালো করে স্কুইজ অর্থাৎ নিংড়ে নিলেন। এবার একটা ভেপার আপনার হাতের কাছে চলে এলো। এই ভেপারটা নিয়ে দেখুন আমি কিরকম ভাবে দিচ্ছি। এইভাবে আপনাকে নিজে নিজে দিতে হবে, হালকা হালকা করে, উষ্ণ উষ্ণ হালকা হালকা করে প্রথম দিয়ে জায়গাটাকে সরিয়ে দেবেন। প্রথমেই একবারে দেবেন না, প্রত্যেকটা পায়ে আপনাকে 5 থেকে 10 মিনিট করতে হবে, এটা মাথায় রাখবেন। এই পা এবং এই পা দুটো একই সাথে পাশাপাশি করতে পারেন। এই গরম শেকটা আপনাদের ক্ষেত্রে খুব উপকারী হবে, এটা আপনারা মাথায় রাখবেন। ড্রাই শেকের থেকে গরম শেক কিন্তু অত্যন্ত বেশি উপকারী। দেখুন শেকটাকে এরকম ভাবে দিলাম। আপনারা তারপরে একটু শুয়ে নেওয়ার পর হালকা হালকা করে নিজের হাতেই শেকটা দেবেন। পেশেন্টও নিজে নিজেই নেয়। এর সাথে সাথে আমরা নর্মালি ম্যানুয়াল থেরাপির ক্ষেত্রে থেরাপিউটিক কেয়ারে প্রথমে এই গরম শেক, তারপরে কিছু মোবিলিটি এক্সারসাইজ করাই এবং তার সাথে সাথে পেশেন্টকে কিছু ইলেকট্রোথেরাপি করাই। সেই ইলেকট্রোথেরাপির ক্ষেত্রে ফিজিওথেরাপিতে অ্যান্টি ইনফ্লামেটরি বিভিন্ন রকমের ইকুইপমেন্ট আছে। আমি প্রেফারেবলি শুরুর দিকে লেজার থেরাপি, ফোটোবায়োস্টিমুলেশন করাই। এটা আজকের দিনে সবথেকে লেটেস্ট অ্যান্টি ইনফ্লামেটরি ইকুইপমেন্ট, যাতে প্রথম 4 থেকে 5 দিনই ব্যথাটা অনেকটা কমে যায় এবং পেশেন্ট আস্তে আস্তে এক্সারসাইজের দিকে ফিরতে পারে আর মোবিলিটিটা বাড়তে থাকে। ভাবে আমরা গরম শেকটা দিচ্ছি। আপনারাও বাড়িতে নরমালি শেকটা নেবেন। আমরা থেরাপিউটিক কারণে ম্যানুয়াল থেরাপি করতে গিয়ে এইভাবে শেকটা দিয়ে তারপরে মোবিলিটি গুলো করাই। থেরাপি করতে করতেই কয়েকটা ফিডব্যাক আপনারা দেখুন। আমার পেশেন্ট, ইনি আর্থ্রাইটিসের জন্য ভুগছেন, যা দেখালাম। ডাক্তার এনাকেও রেকমেন্ড করেছে সার্জারির জন্য। সার্জারি হয়তো করতে হতেও পারে, কিন্তু আপাতত এনার ফিজিওথেরাপি চলছে। ম্যাডাম আপনি একটু যদি শেয়ার করেন কতদিন ধরে আপনার ফিজিওথেরাপি চলছে? মাস 2 ধরে। কিরকম ভাবে দিচ্ছেন একটু বলুন। শুরুর দিকে আপনি কিরকম এসেছিলেন? শুরুর দিকে খুবই অবস্থা খারাপ ছিল। হ্যাঁ, কতদিন টানা তখন নিতে হয়েছে? রেগুলারলি নিচ্ছি। এখন আপনি কিরকম আসছেন? এখন সপ্তাহে 2 দিন। আচ্ছা, বাড়িতে এক্সারসাইজ গুলো যেগুলো দেওয়া হয়েছে করতে পারছেন? শুরুর দিকে করতে যেগুলো ডিফিকাল্টি অর্থাৎ সমস্যা হচ্ছিল সেই এক্সারসাইজ গুলো এখন করতে পারছেন? নরমাল হাঁটাচলা করতে পারছেন? এই যে শেকটা শিখিয়েছি বাড়িতে, এখন শেকটা নিচ্ছেন? শুরুর দিকে আপনি আইস শেক নিয়েছিলেন তো, পরের দিকে এই গরম শেক যেরকম দেখিয়েছি সেইটা করছেন। হ্যাঁ, আর যে এক্সারসাইজ গুলো আপনাকে দেখিয়েছি তার মধ্যে একটা দুটো এক্সারসাইজ আমি আপনাকে করাবো, আপনি সেটা শেয়ার করবেন বাকিদেরও, যাতে সমস্যার কিছুটা সুবিধা হয়। ধন্যবাদ। হ্যাঁ, তাহলে দুটো পায়ে মোটামুটি শেকটা হয়ে গেল, সঙ্গে আমার নর্মাল ম্যানুয়াল থেরাপিউটিক যা কেয়ার সেগুলো করিয়ে নিলাম। আস্তে আস্তে পাটা ভাঁজ করুন। এরপরে আমি এক্সারসাইজ গুলো দেখাবো। প্রধানত মেইনলি আমি 3টে এক্সারসাইজ দেখাবো যাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি ব্যথা এবং পেন, একদমই হাঁটু নাড়তে পারছেন না, তারা প্রথম 5 থেকে 7 দিন এই 3টে এক্সারসাইজই দিনে 3 বার করে চেষ্টা করবেন। 2 বার তো অবশ্যই করবেন, সকালে একবার এবং সন্ধ্যেবেলা একবার, পারলে দুপুরবেলা একবার। অর্থাৎ ওষুধ খাওয়ার সাথে সাথে এই এক্সারসাইজ গুলো অবশ্যই চেষ্টা করবেন। সেই এক্সারসাইজ গুলো আসুন আমি আপনাদেরকে পরপর দেখাই। আমার পেশেন্টও করবে এবং সঙ্গে আপনারাও দেখবেন, তাতে সুবিধা হবে। ম্যাডাম পা দুটোকে একটু ভাঁজ করুন। একটা গোল রোলার বা একটা টাওয়েলকে গোল করে এরকম একটু মোটা 1.5 থেকে 2 ইঞ্চি করে নেবেন।
তারপরে এই দুটো হাঁটুকে পায়ের নিচে, হাঁটুর ঠিক নিচে রাখবেন, পা দুটোকে একটু গ্যাপ, অল্টারনেট করে এক একটা পা করে করবেন। এটাকে বলে কোয়াড্রিসেপ ব্রিদিং। ম্যাডাম আপনাকে যখন বলবো করবেন, একটা করে হাঁটু টাইট করে থাকবে, টান টান করা মানে কোয়াড্রিসেপটাকে টাইট করা। আপনি নিচের দিকে কোনো চাপ দেবেন না, জাস্ট পাটা ক্যারি করা মানে এই কোয়াড্রিসেপ টাইট হলো, অর্থাৎ এই মাসেলটা শক্ত হলো। 10 গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, লুজ। এটা রেস্ট হলো। আবার এই হাঁটুটা টান, টাইট, পায়ের পাতা একদম লুজ থাকবে, শুধু এটা টাইট থাকবে। 1 2 3 4 5 6 7 8 9, লুজ। আবার হাঁটু টান, অটোমেটিক দেখবেন পায়ের এই হিলটা, গোড়ালিটা একটু উঠে গেল এবং এটা টান টান হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10, লুজ। এইভাবে প্রত্যেকটা পায়ে 10 সেকেন্ড 10 সেকেন্ড করে করবেন, এক একটা পায়ে অল্টারনেট করে, এ পায়ে 10 বার ও পায়ে 10 বার, অর্থাৎ টোটাল 20 বার করবেন। প্রত্যেকবার স্টে অন করবেন 10 সেকেন্ড করে। এটা এক সেট হলো, এই প্রথম এক্সারসাইজ। এবার আপনাকে আমরা সেকেন্ড এক্সারসাইজ দেখাবো, লুজ রেস্ট। এক্সারসাইজটা আপনারা দেখলেন। এবার সেকেন্ড এক্সারসাইজ, পায়ের তলা থেকে এই রোলার দুটোকে বের করে পাশে রেখে দেবেন বাড়িতে। সেকেন্ড যেটা করবেন, দেখুন আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই নিচের একটু গ্যাপ থাকে, অর্থাৎ হাঁটুটা একটু, ওনারটা একটু ইমপ্রুভ হয়েছে বলে নর্মাল ক্ষেত্রে একটু গ্যাপ থাকে। আপনারা চেষ্টা করবেন প্রথম কাজ, এবার হাঁটু দুটোকে নিচের দিকে চাপ দেওয়া, টাইট। এই টাইট অবস্থায় পায়ের পাতা দুটোকে একবার ভেতরে করা আর একবার আস্তে ছেড়ে আবার সামনের দিকে টানা। 1, আবার লুজ, তারপরে ভেতরে টেনে 5 সেকেন্ড থাকবেন। 1 2 3 4 5, আবার লুজ, আবার বাইরের দিকে টেনে থাকবেন। 1 2 3 4 5, আবার লুজ, আবার ভেতরের দিকে টেনে থাকবেন। এইভাবে 10 বার করবেন। মনে রাখবেন পায়ের পাতা ম্যাক্সিমাম যাতে টানতে পারে এবং সঙ্গে হাঁটুটাকে নিচের দিকে চাপ রাখা, তাহলে আস্তে আস্তে পায়ের পিছনের দিকে যে টানটা বেশি অনুভব করবে এবং পাটা নর্মালি আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটুখানি এইরকম যখন দাঁড়ান এরকম বেঁকে থাকে, কারণ পিছনের দিকেও একটা টান তৈরি হয়। চেষ্টা করবেন এটা করতে থাকলে এই হাঁটুর ব্যাকা ব্যাপারটা অনেকটা কমতে থাকবে। পায়ের ওজনটা, বডির ওজন যেটা, সেটা পায়ে সমানভাবে পড়া শুরু করবে। তো এই এক্সারসাইজটা 10 বার করবেন অ্যাট এ টাইম। 5 সেকেন্ড করে থাকবেন, আবার লুজ, কন্টিনিউ করবেন। এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি থার্ড এক্সারসাইজ। আজকে আপনাকে 3টে এক্সারসাইজ আপনাদেরকে বলেছি। প্রথম দুটো হয়ে গেছে, একটা নি কন্ট্রাকশন অর্থাৎ হাঁটু টাইট লুজ করা, সেকেন্ডটা পায়ের পাতা ওপর নিচ করা। এই থার্ড এক্সারসাইজ, ঠিক এই রোলারটাকে পায়ের নিচে এইরকম জায়গায় রাখবেন। রাখার পরে প্রথম কাজ, হাঁটু দুটোকে টান করা, এখানে শক্ত এটাকে ভর দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে লুজ করে যতটা পারবেন পা দুটোকে একসাথে জোড়া রেখে আস্তে আস্তে ভাঁজ করবেন যতটা পারবেন। যেটা নর্মাল আপনাদের রেঞ্জ, অর্থাৎ যতটা করতে পারছেন তার থেকে একটু বেশি হালকা জার্ক দিয়ে দিয়ে নিজে নিজে প্রেসার দেবেন। এই প্রেসার দিয়ে ম্যাক্সিমাম নিজে থেকে আবার 10 গুনবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার আস্তে করে নিচের দিকে নামিয়ে পাটাকে টান করে থাকবেন এই 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10, করতে থাকুন ম্যাডাম। আবার এই এক্সারসাইজটা আপনাদের সবথেকে বেশি যেটা উপকার হবে, সেটা পায়ের যে মুভমেন্টটা, অর্থাৎ এই ভাঁজ করার যে রেঞ্জটা, সেটা একটু বাড়বে এবং কিছুটা আপনারা আরাম পাবেন চলাফেরার ক্ষেত্রে। এই 3টে এক্সারসাইজ আপনারা খুব ভালো করে মেনটেন করবেন আর আশা করব আপনারা এতে কিছুটা উপকার পাবেন। তাহলে আপনারা আজকে দেখলেন যে হাঁটুর ব্যথা অত্যন্ত বেশি থাকলে এবং যাদের ক্ষেত্রে অপারেশন ডাক্তারের কনসালটেশনের পরে বাধ্যতামূলক, তারা যে এই মুহূর্তে যারা অপারেশন করতে পারছেন না, অন্তত হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন, তারা আমার বলা এই উপকরণগুলো, এই জিনিসগুলো ব্যবহার করুন। এই 3টে এক্সারসাইজ মেনলি দিনে 3 বার করে করুন। আর শেকটা যেরকমভাবে বলেছি, ঠান্ডা শেক যে কন্ডিশনে এবং নর্মালি গরম শেক নেওয়ার কথা যেরকমভাবে বলেছি, নেওয়ার চেষ্টা করুন বাড়িতে। অবশ্যই গরম জলের ময়ের শেকটা নেবেন। আর এর পরবর্তী প্রতিবেদনে আমি ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। হাঁটুর ব্যথাটা কিছুটা কমা এবং তার সাথে সাথে সোয়েলিং অর্থাৎ ফোলাটা কিছুটা কমার পর এর পরের কি এক্সারসাইজগুলো করবেন যাতে হাঁটুর মুভমেন্ট, মোবিলিটি আরেকটু বাড়ে এবং চলাচলে আরেকটু সহায়তা হয়। তবে অবশ্যই বলবো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, ডাক্তারের যোগাযোগে অবশ্যই থাকবেন এবং আপনার নিকটবর্তী নিয়ারেস্ট যারা ফিজিও বন্ধুরা আছে তাদের সাথেই অবশ্য যোগাযোগ রাখবেন।
আর প্রয়োজন হলে আমার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আমরা ফিরে আসবো।